ঈদে কেনাকাটার ভিড়ে জাল টাকার বিস্তার ঠেকাতে শপিং মলগুলোতে বসানো হলো শনাক্তকরণ যন্ত্র। থাকছে তাৎক্ষণিক শাস্তিও, খুশি ব্যবসায়ীরা। টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথা থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। অনলাইনেও কালোবাজারির অভিযোগ। আজও টিকিট কিনতে দীর্ঘ সারি। নগদ টাকা বহনের ঝামেলা না থাকায় কেনাকাটায় জনপ্রিয় হচ্ছে মোবাইল ব্যাংকিং। সব ধরনের বিক্রয় কেন্দ্রকে সেবার আওতায় আনার দাবি ক্রেতাদের। মেয়র হানি ফ্লাইওভার চালু হলেও যানজট মুক্ত হয়নি রাজধানীর যাত্রাবাড়ি, সায়েদাবাদ সহ বিশাল এলাকা। অবৈধ পার্কিং আর চাঁদাবাজির অভিযোগ সাধারণ মানুষের। এবং প্রথম ওয়ানডের ভুল শুধরে আজ দ্বিতীয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়বে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে মরিয়া টাইগাররা। ঈদ মানেই যেন কেনাকাটার ধুম, কোটি কোটি টাকার লেনদেন, আর সেই টাকার ভিড়ে বাড়ে জাল টাকার দৌরাত্ম্য। তাই নকল টাকার বিস্তার ঠেকাতে অন্যবারের মতো এবার ঈদেও শনাক্তকরণ যন্ত্র বসানো সহ নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর টাকা জালের সঙ্গে জড়িতদের ধরার পর এবারই প্রথম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এসব তৎপরতার ফলে জাল টাকার বিস্তার অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। ঈদ মৌসুমে বাড়ে বেচাকেনা, হাত বদল হয় কোটি কোটি টাকা। বিশেষ করে ঈদের আগের সপ্তাহে লেনদেনের এই চাপ থাকে সবচেয়ে বেশি জাল টাকার বিস্তারে। তাই এই সময়টাকেই সুযোগ হিসেবে নেয় চক্রের সদস্যরা। গরুর হাট না থাকায় রোজার ঈদে নকল টাকার ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য থাকে বিপণী বিতানগুলো। ক্রেতা বিক্রেতাদের সচেতন করতে তাই এসব স্থানে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। লাগানো হয়েছে ব্যানার পোস্টার, পাশাপাশি মার্কেটগুলোতে বসানো হচ্ছে জাল টাকা শনাক্তকরণ মেশিন। এফবিসিসিআই-কে আমরা 200টি জাল টাকা শনাক্তকরণ মেশিন সরবরাহ করেছি। ঈদের কেনাকাটা যেসব মার্কেটে হচ্ছে সেসব মার্কেটে একটা করে মেশিন তারা রেখেছেন প্রকাশ্যে, যাতে করে যে কেউ তার সন্দেহ হলেই সেই মেশিনটাতে টাকাটা নিয়ে পরীক্ষা করতে পারে। জাল টাকা তৈরি ও বিস্তারে জড়িত চক্র দমনে এবছর রমজানের আগ থেকেই তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। গোয়েন্দা নজরদারির পাশাপাশি চালানো হচ্ছে বিশেষ অভিযান। জড়িতদের ধরার পর দেয়া হচ্ছে তাৎক্ষণিক জেল জরিমানা। জাল টাকার যে অপরাধ সেটা অন্যান্য বছরের তুলনায় অনেক সহনীয়। 4-5টি চক্রের 40 জন গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 6 থেকে 2 বছর মেয়াদী বিভিন্ন সাজা প্রদান করতে সক্ষম হয়েছি। এখনো আমাদের অভিযান চলছে এবং আমি নিশ্চিত যে অবস্থা আরো ভালো হবে। কেন্দ্রীয় ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত এসব কর্মকাণ্ডের ফলে নকল টাকার বিস্তার ক্রমেই কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। গতবার যখন এই মেশিনটা দেওয়া হলো, প্রথম দিকে কিছু জাল নোট ধরা পড়েছিল। এবার সেই জিনিসটা খুব কমে আসছে মার্কেটগুলোতে। এতে করে আমি নিশ্চিত যারা নকল টাকা সঙ্গে জড়িত এই চক্রটি এই কাজ থেকে বিরত হবেন। জাল টাকা শনাক্তকরণ প্রতিটি মেশিনের দাম মাত্র 2000 টাকা। তাই ব্যবসায়ীদের নিজেদের স্বার্থেই প্রতিটি দোকানে অন্তত একটি করে এই যন্ত্র রাখার পরামর্শ দিয়েছেন তারা। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই মেশিনটার দাম খুব বেশি না। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ব্যাপক সমালোচনার পরও ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথার কবল থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। আন্তনগর সহ সব ধরনের যাত্রীবাহী ট্রেনের টিকিটের মাত্র 65% বিক্রি হয় কাউন্টারের মাধ্যমে, আর বাকি টিকিট চলে যায় নানা ধরনের কোটার আওতায়। এর মধ্যে আবার অনলাইন কোটার টিকিট কালোবাজারে চলে যাওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যাত্রীরা পান না কাঙ্ক্ষিত টিকিট। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অভিজাত ট্রেন হিসেবে পরিচিত চট্টগ্রাম ঢাকা রুটে চলাচলকারী সুবর্ণ এক্সপ্রেসের সিটের সংখ্যা 900, কিন্তু কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হয় মাত্র 525টি টিকিট। একইভাবে মহানগর প্রভাতীর 857টির বিপরীতে 580, মহানগর গোদুলির 803টির বিপরীতে 520টি এবং তুন্না নিশিতার 776টির বিপরীতে 463টি টিকিট বিক্রি করা হয়। শুধু ঢাকা চট্টগ্রাম নয়, চট্টগ্রাম ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেসের 603টির বিপরীতে 444টি, সিলেট রুটের উদয়ন এক্সপ্রেসের 524টির বিপরীতে 320টি টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ টিকিটের বিশাল একটি অংশ চলে যাচ্ছে কোটার আওতায়। টোটাল টিকিটের মধ্যে 65% টিকিট আমাদের এই কাউন্টার থেকে আমরা দিচ্ছি, 25% টিকিট অনলাইনে দিচ্ছে, এই টোটাল 90%, 5% ভিআইপি এবং 5% স্টাফ কোটা, এই টোটাল 100%। নিরাপদ বাহন হিসেবে রেলযাত্রায় মানুষের আগ্রহ বেশি, ফলে বিশেষ ছুটির সময়ে স্টেশন কাউন্টারে লেগে থাকে যাত্রীদের টিকিটের লাইন। কিন্তু কোটার কারণে টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের।
45% কোঠা চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সাধারণ যে যাত্রী আছে এদের আমাদের ভোগান্তি পড়তে হয়। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাবো কি পাবো না এটা নিয়ে আমার একটা সংশয় রয়েছে। টিকিটের যে পথটা যেন উন্মুক্তভাবে প্রত্যেকের কাছে উন্মুক্ত ওপেনলি ভাবে টিকিটটা যেন ছাড়া হয়। টিকিটের কোটা নিয়ে যাত্রীদের নানা অভিযোগ থাকলেও রেলওয়ে কর্মকর্তাদের রয়েছে ভিন্ন ব্যাখ্যা। কোনো ব্যক্তি বিশেষ বা কোনো গোষ্ঠী বিশেষের জন্য এটা রাখা হয়নি, এটা সবার জন্য উন্মুক্ত। আপনিও কাটতে পারেন, আমিও কাটতে পারি, যে কেউ কাটতে পারবে অনলাইনে। আর অন্য যে কোটাটা আছে সেটা হলো আমাদের ভিআইপি কোটা এবং আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য কিছু কোটা, সেটা তো খুবই সামান্য। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে প্রতিদিন 150-র বেশি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, আর বছরে ট্রেন ভ্রমণ করে অন্তত 2.5 কোটি যাত্রী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য দেয়া হচ্ছে ট্রেনের আগাম টিকিট। সকাল 9টা থেকে শুরু হয়েছে 16 জুলাইয়ের টিকিট বিক্রি। এই মুহূর্তে রাজধানী কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার তাফসির বাবু। স্টেশনের এখনকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির। হ্যাঁ ঐশী, কমলাপুরে টিকিট বিক্রি শুরু হয়েছে এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে। তো টিকিট বিক্রি শুরু হওয়ার পরে আমরা যে অভিযোগটি পাচ্ছি আসলে অনেক ধীর গতিতে টিকিট বিক্রি হচ্ছে, কারণ কমলাপুরে যেটা হয়েছে যে টিকিটের জন্য আসলে প্রায় 2000-এর মতো লোক জড়ো হয়েছেন টিকিট কাউন্টারগুলোর সামনে। তো সকলেই এই লম্বা লাইনে যখন দাঁড়িয়ে আছেন তখন টিকিট বিক্রিটা এত ধীর গতিতে হচ্ছে যে মাঝে মাঝে লোকজন এখানে অস্থির হয়ে পড়ছেন এবং কিছুক্ষণ পরপরই তারা একটা হই হুল্লোড় করছেন যে টিকিট যেন তাড়াতাড়ি দেওয়া হয়। আর একটি কথা বলে রাখি যে এখানে স্টেশন ম্যানেজার শীতাংশু চক্রবর্তী, তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে প্রতিদিন তারা 18,200-র মতো টিকিট এখানে বিক্রয় করছেন এবং এই টিকিটগুলো বিক্রয় হচ্ছে সর্বমোট 8টি কাউন্টারে। এর মধ্যে একটি নারী কাউন্টার এবং আরেকটি কাউন্টারে রেলওয়ের যারা স্টাফ রয়েছেন তারা টিকিট ক্রয় করছেন, আর বাকি 6টি কাউন্টারে আসলে আমরা যেটাকে বলি যে আম জনতার জন্য উন্মুক্ত করে দেওয়া সেই টিকিট বিক্রয়গুলো চলছে। তো টিকিট বিক্রির হার অনেক কম, যার ফলে আমরা গত 1 ঘন্টা দেখেছি যে খুব বেশি হলে প্রত্যেকটা কাউন্টারে ধীরে ধীরে টিকিট বিক্রয় হচ্ছে এবং এখন যেটা হয়েছে যে অনেকেই তাদের কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না, অর্থাৎ যিনি এসির টিকিট চেয়েছিলেন তিনি এসি পাচ্ছেন না, তাকে শোভন চেয়ার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এবং যিনি শোভন চেয়ারের টিকিট চাচ্ছেন তাকে একদম চেয়ার টিকিট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তো এইরকম ঘটনাগুলো এখন ঘটছে এবং যারা টিকিট কাটতে এসছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে 1 ঘন্টার মধ্যেই কিভাবে টিকিটের এত স্বল্পতা তৈরি হয়ে যাচ্ছে, কাঙ্ক্ষিত টিকিট পাওয়া যাচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তো এগুলো নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলবো। এখানকার কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে যেটুকু আভাস পেয়েছি যে একসাথে 6টি কাউন্টারে সবগুলো ট্রেনের টিকিট বিক্রয় হচ্ছে, যার ফলে আসলে 1 ঘন্টাতেই শুরুর দিকে টিকিটগুলো এসি কিংবা শোভন চেয়ার এই টিকিটগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তো যেটা হচ্ছে যে এখন নারীদের যে লাইন সেখানে কিন্তু প্রচুর লোক দেখতে পাচ্ছি, প্রচুর মহিলা আমরা দেখতে পাচ্ছি, প্রায় 200-র মতো নারী এই মুহূর্তে একটি লাইনে দাঁড়িয়ে আছেন। সেই লাইনটা অবশ্য 3টা লাইনে পরিণত হয়েছে এবং পুরুষদের লাইনেও কিন্তু প্রচুর সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছেন। যারা সামনে আছেন তারা টিকিট পাবেন, তবে পেছনে যারা দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে একটা হতাশা রয়েছে যে টিকিট পাবেন কিনা সেই বিষয়টি নিয়ে। তো এই ছিল টিকিট বিক্রয়ের সর্বশেষ খবর। ঐশী। দর্শক, রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন রিপোর্টার তাফসির বাবু। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার কমল দে। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। জানেন আজ আগামী 16 জুলাই যাত্রার টিকিট দেওয়া হচ্ছে মূলত রাজধানী ঢাকা, চাঁদপুর, ময়মনসিংহ এবং সিলেট এবং এই 4টি রুটের মোট 9টি ট্রেনের প্রথম ছিল 4201টি টিকিট। এর পরবর্তীতে আজ থেকে যুক্ত হয়েছে ঈদের 1 জোড়া চাঁদপুরগামী বিশেষ ট্রেনের টিকিট। সর্বমোট 5554টি টিকিট বিক্রি হচ্ছে এই চট্টগ্রাম স্টেশন থেকে। আর এই সকাল 9টার টিকিট বিক্রি শুরু হলো, কিন্তু গতকাল দুপুর থেকে লাইনে দাঁড়িয়েছে শত শত যাত্রী। তারা যে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগের জন্য যে নিরাপদ বাহন হিসেবে পরিচিত ট্রেন, সেই ট্রেনের একটি টিকিটের জন্য মূলত গতকাল দুপুর থেকে তারা লাইনে দাঁড়িয়েছিল এখানে। এক্ষেত্রে তারা বলছে তারা এখানে ইফতার সেরেছে এবং রাত্রে যাপন করেছে সেই স্টেশনের মেঝেতে এবং তারা সেরি করেছে এই স্টেশনে। এরপর সকাল 9টায় শুরু হয় টিকিট বিক্রি। এক্ষেত্রে কিন্তু টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগের কোনো শেষ নেই। যাত্রীরা নানা ধরনের অভিযোগ করছে। তাদের প্রথম অভিযোগ যে খুব ধীরগতিতে টিকিট দেওয়া হচ্ছে এক্ষেত্রে, এবং সেটাতে রয়েছে কালোবাজারের অভিযোগ। তবে আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, গতবার থেকে শুরু হয়েছে মূলত টিকিট বিক্রির আগে প্রতিটি যাত্রীকে একটি করে স্লিপ দেওয়া হচ্ছে এবং সে স্লিপের মধ্যে যাত্রীদের পূর্ণাঙ্গ বিবরণ লিখতে হচ্ছে। আর এসে পূর্ণাঙ্গ বিবরণ যাচাই বাছাইয়ের পর কিন্তু টিকিট দেওয়া হচ্ছে। আর এর ফলে কিছুটা দীর্ঘ
ধীরগতি হচ্ছে বলে দাবি করেছেন স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ। এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম নিরাপত্তা বাহিনীর যে সাব স্টেশন কমান্ড্যান্ট কাজী নুরুজ্জামান চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে নিরাপত্তা বাহিনী, জিআরপি পুলিশ, র্যাব সহ সাধারণ পুলিশ মূলত টিকিট কালোবাজারি প্রতিরোধের জন্য তারা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন এবং 32টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চট্টগ্রামে যে টিকিট বিক্রি হচ্ছে পুরো বিষয়টি মনিটরিং করা হচ্ছে এবং সে সাথে যাতে কোনো রকম অপ্রীতির ঘটনা না ঘটে সেই ব্যাপারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু র্যাব, পুলিশ, জিআরপি, আরএনবির পক্ষ থেকে 4টি অস্থায়ী ক্যাম্প প্রতিষ্ঠা রাখা হয়েছে এবং সার্বক্ষণ দায়িত্ব পালন করা হচ্ছে এবং তারা বলছে কাউন্টারগুলিতে যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ পর্যন্ত এই টিকিট বিক্রি চলবে। এছাড়া আরও জানানো হয়েছে, আমাদের কথা বলেছিলাম রেলের বিভাগীয় ম্যানেজার মফিজুর রহমানের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন প্রতিটি ট্রেনে অতিরিক্ত 3 থেকে 4টি করে বগি সংযোজন করা হয়েছে অতিরিক্ত যাত্রী সামাল দেওয়ার জন্য। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট বিক্রি সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঈদের আগাম টিকিট বিক্রি খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে। শুধুমাত্র অর্থ লেনদেনই নয়, কেনাকাটারও সুযোগ নিয়ে এসেছে মোবাইল ব্যাংকিং। টাকা বহনের ঝামেলা না থাকায় আর সহজ লেনদেনের কারণে ক্রেতাদের কাছেও দিন দিনই জনপ্রিয়তা পাচ্ছে অর্থ প্রদানের এই মাধ্যমটি। তবে সব ধরনের বিক্রয় কেন্দ্রকেই এ সেবার আওতায় আনার দাবি ক্রেতাদের। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে, ক্রেতাদের সাড়া পেলে সর্বস্তরে ছড়িয়ে দেয়া হবে এই সেবা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। নগদ অর্থের লেনদেন ছাড়াই কেনাকাটার ধারণা প্রথম আসে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। তবে কার্ডের পাশাপাশি লেনদেন ও কেনাকাটা এখন জনপ্রিয় একটি মাধ্যম হতে যাচ্ছে মোবাইল ব্যাংকিং, যেখানে কেনাকাটা থেকে শুরু করে খাবার কিংবা হাসপাতালের চিকিৎসা বিল সবই দেওয়া যাচ্ছে একটিমাত্র মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে। দেশে মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন কিংবা কেনাকাটার এই ধারণা নতুন হলেও গ্রাহকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানালেন বিক্রেতারা। বিভিন্ন অফার আর ক্যাশব্যাকের সুযোগ নিতে ক্রেতাদের আগ্রহের কথা জানালেন বিক্রেতারা। কেনাকাটার জন্য সহজ, আপনি কোনো চার্জ দিচ্ছে না, যথেষ্ট সাড়া পাচ্ছে এবং সবাই কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। আমাদের কোনো অফার নেই, তার বিকাশের একটা অফার আছে, তার জন্য তার 20% সুযোগটা উপভোগ করছে। হিউজ ক্যাশ অথবা মানি ক্যারি করাটা খুব রিস্কি, ঠিক সেই কারণে আমার কাছে মনে হয় যে বিকাশ অবভিয়াসলি একটি ভালো একটি মাধ্যম। নগদ অর্থ বহনের ঝামেলা না থাকায় আর খুব সহজে লেনদেনের সুযোগের কারণে ক্রেতাদের কাছেও বেশ জনপ্রিয় হচ্ছে অর্থ লেনদেনের নতুন এই মাধ্যমটি। তবে এই সুযোগের আওতা বাড়ানোর দাবি সাধারণ ক্রেতাদের। যেটা ওদের মোবাইল ব্যাংকিং এর মূল উদ্দেশ্য ছিল সবার কাছে ছড়াই দেওয়া, সেটা সে ছড়াই দেয়। একটা মুদি দোকানে গেলেও যাতে মানুষ এটা করতে পারে, যেহেতু টাকাটা ক্যারি করতে হচ্ছে না, পাশাপাশি যে কোনো সময় আমি যে কোনো জায়গায় পেমেন্টটা দিতে পারছি। ক্রেতাদের সাড়া পেলে এই সেবার আওতা আরো বাড়ানো হবে বলে জানালেন দেশের অন্যতম মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের এই কর্মকর্তা। দোকানে গিয়ে কেনার কনসেপ্টটা ইট ইজ নিউ, এটা আমরা লাস্ট ইয়ার থেকে কাজ শুরু হয়েছে। আমরা টোটাল 381টা আউটলেটের ভিতরে দিচ্ছি। যদি ব্র্যান্ড নেম ধরি তাহলে প্রায় 57টা ব্র্যান্ডের থেকে এই অফারটা যাচ্ছে। আমরা আরো দোরগোড়ায় মানুষে নিয়ে যেতে চাচ্ছি, যেখানে আপনি হয়তো আপনার কর্নার শপ বা মুদির দোকান যেটা আপনি বললেন সেই জায়গা থেকেও অদূর ভবিষ্যতে আপনি বিকাশ দিয়ে জিনিসপত্র কিনতে পারবেন। ভবিষ্যতে সারা দেশে কেনাকাটায় অর্থ প্রদানের মাধ্যম হিসেবে মোবাইল ব্যাংকিংকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যানজট কমাতে মেয়র হানি ফ্লাইওভার চালু হলেও যানজট মুক্ত হয়নি যাত্রাবাড়ি, সায়দাবাদ সহ সংশ্লিষ্ট এলাকা। আর এর প্রভাব পড়ছে আশেপাশের এলাকাগুলোতেও। সায়দাবাদ ও যাত্রাবাড়িতে রাস্তার পাশে অবৈধ পার্কিং, যেখানে সেখানে যাত্রী ওঠানামা, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে যানজট এড়ানো যাচ্ছে না বলে অভিযোগ জনসাধারণের। চাঁদাবাজির অভিযোগ থাকলেও মানতে নারাজ যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে অভিযোগ পেলে সমাধানের আশ্বাস দেন তিনি। আর ট্রাফিক কর্মকর্তা বললেন, যথাসাধ্য চেষ্টা করছেন ট্রাফিক ব্যবস্থা পূর্ণ নিয়ন্ত্রণের। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। 2013 সালের অক্টোবরে প্রায় 11 কিলোমিটারের বেশি দীর্ঘ মেয়র হানি ফ্লাইওভার উদ্বোধন করা হয়। ঢাকার বাইরের গাড়িগুলো ফ্লাইওভার ব্যবহার করলেও ঢাকার মধ্যকার গাড়িগুলো ব্যবহার করে নিচের রাস্তা। কিন্তু মূল সড়কে সায়দাবাদ ও যাত্রাবাড়ি থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলো এভাবেই রাস্তার উপর দাঁড়িয়ে থাকে, সাথে চলে যাত্রী নিয়ে টানা হেঁচড়া। পাশাপাশি রাস্তায় গাড়ি রেখে যাত্রী রাখতে দেখা যায় টিকিট বিক্রেতাকে, ফলে সৃষ্টি হয় যানজট। এদিকে রাস্তায় যানজটের জন্য ট্রাফিক পুলিশের যথাযথ দায়িত্ব পালন না করাকে দায়ী করছেন সাধারণ মানুষ। সেই সাথে যাত্রাবাড়িতে অবৈধ বাস ও টেম্পুর স্ট্যান্ড
চাঁদাবাজির অভিযোগও করলেন এলাকাবাসী। গাড়িটা এক জায়গায় রাখলে একটা লোক আসা 20-50 টাকা দিতে হয় না, গাড়িটা রাখতে না, টাকা পয়সা কম দেওয়া হয়, তারা বহু ধরনের অত্যাচার অন্যায় করে। যেই গাড়িটা এই লেনে ঢুকবো না, ওই গাড়িটা 20 টাকা খায় ঢুকতে দিতেছে। যানজটের জন্য মূলত পুলিশই দায়ী। টার্মিনাল থেকে গাড়ি বের করে এই গাড়ি বেকায়দায় রাখে, ওই দেখেন দাঁড়ায় রয়েছে, ওটার পিছনে আরো কতগুলো গাড়ি আটকে রয়েছে। তবে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই বলে জানালেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা। আমাদের কাছে কেউ টাকার বিনিময়ে কেউ কোনো চাঁদাবাজি করছে এরকম কোনো অভিযোগ কখনো আনিনি। অবৈধ পার্কিং হলে আমাদেরকে যদি কেউ কোনো অভিযোগ করে আমরা অ্যাকশনে যাই। যাত্রাবাড়ি মোড়ে 5 রাস্তা মিলিত হওয়ায় অবাধে চলছে গাড়ি, নেই কোনো নিয়ন্ত্রণ। তবে ট্রাফিক অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বললেন চেষ্টা করছেন দ্রুততম সময়ে সমাধানের। এনফোর্সমেন্ট বাড়াতে হবে, নিশ্চয়ই এখানে এনফোর্সমেন্ট হচ্ছে। আপনি জানেন যে ঢাকা শহরে প্রতি মাসে 60 থেকে 70 হাজার মামলা হয়। পৃথিবীর আর দ্বিতীয় কোনো শহর পাবেন না যেখানে এত হিউজ সংখ্যক ল এনফোর্সমেন্ট হয়, বিশেষ করে মোটরযান ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী। এই অবস্থায় যানজট মুক্ত রাখতে ট্রাফিক ব্যবস্থার যথাযথ ভূমিকা পালনের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমী পর্যটকদের সেবা দিতে প্রস্তুত সিলেটের হোটেল, মোটেল ও রিসোর্টগুলো, তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। এবং 5 বছরের জন্য নিষিদ্ধ হলো সুন্দরবনে নদী থেকে মাছ ও কাঁকড়া ধরা, সীমিত করা হয়েছে গোলপাদা ও মধু সংগ্রহ, বেকার কয়েক লাখ বনবাসী। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র করার অভিযোগের বিষয়ে বিশ্বব্যাংকের কাছে প্রমাণ চেয়েছে কানাডার একটি আদালত। অন্টারিওর সুপিরিয়র কোর্ট অফ জাস্টিসের আদালত পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্রের ব্যাপারে বিশ্বব্যাংকের নিজস্ব তদন্তের নথিপত্র আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ স্থগিত করতে বিশ্বব্যাংক কানাডার উচ্চ আদালতে শরণাপন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বিশ্বব্যাংকের আবেদন গ্রহণ করলেও শুনানির জন্য কোনো দিন ঘোষণা করেনি। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছিল, কিন্তু বিশ্বব্যাংক বাংলাদেশের সে দাবিতে কর্ণপাত করেনি। এবার অন্টারিওর সুপিরিয়র কোর্ট অফ জাস্টিসের নির্দেশ ঠেকাতে আইনি লড়াইয়ে নেমেছে সংস্থাটি। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তৃতীয় মেধা তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় সাব কমিটি। গতকাল বিকেলে এ তালিকা প্রকাশ করা হয়। তৃতীয় তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা বিলম্বতি ছাড়াই 12 থেকে 14 জুলাইয়ের মধ্যে ভর্তি হতে পারবেন। নতুন তালিকায় স্থান পেয়েছেন 1,08,639 জন শিক্ষার্থী। অনলাইন আবেদন প্রক্রিয়ায় কারিগরি জটিলতার মধ্যে নির্ধারিত সময়ের 3 দিন পর গত 28 জুন প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়। তবে দ্বিতীয় দফা তালিকা প্রকাশের পরও বাদ পড়েন অনেক শিক্ষার্থী। এ প্রেক্ষিতে তৃতীয় দফা মেধা তালিকা প্রকাশ করা হলো। লক্ষ্মীপুরে এক গৃহবধূর গায়ে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় 3 মাস আগে একই উপজেলার পাশের গ্রামেই সালমার বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের টাকার জন্য প্রায় শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করত। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় স্বামীর সঙ্গে আবারও বাগবিতণ্ডা হয় সালমার। এর কিছুক্ষণ পর প্রতিবেশীরা তার চিৎকার শুনে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে স্বামী খলিল। স্বজনদের অভিযোগ সালমাকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে পারিবারিক কলহের জের ধরে ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যৌতুকের জন্য মারপিট করতে পারে, যেটা ধারাবাহিকতা আছে লক্ষ্মীপুরে প্রচুরভাবে। তাকে হয়তো কেউ আগুন লাগিয়ে হত্যা করেছে, আর যদি সে নিজে আত্মহত্যা করে থাকে সেটা আমরা খতিয়ে দেখব। পোস্টমর্টম রিপোর্ট পাইলে আমরা এটার একটা আইনগত যেটা ব্যবস্থা আছে সেটা নেব। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত জামালপুরের অহেদ আলীর গ্রামের বাড়ি ইসলামপুর উপজেলার লক্ষ্মীরচরে শুধুই স্বজন হারানোর বেদনা। স্বজন ও এলাকাবাসী জানান, পরিবারের সচ্ছলতা আনতে গত মে মাসে 4 লাখ টাকা ঋণ করে সৌদি পাড়ি জমান অহেদ। এমনকি সেখানে যাওয়ার পর একবারও বাড়িতে টাকা পাঠাতে পারেননি তিনি। কিছুদিন আগে একটি কাজ জোগাড় হয়েছে এমন সংবাদও জানিয়েছিলেন স্ত্রীকে। আর শুক্রবার দুপুরে হঠাৎ সন্তানের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে গেছেন বৃদ্ধা মা। এখন স্বজনদের একটাই দাবি, যেন দ্রুত নিহতের লাশ দেশে ফিরিয়ে আনা হয়। গত বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত 12টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অহেদ আলী।
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বিভিন্ন বিভাগ থেকে বছরে প্রায় অর্ধ কোটি টাকা সেমিনার ফি আদায় করলেও তা শিক্ষার্থীদের উন্নয়নে ব্যয় হচ্ছে না। অভিযোগ রয়েছে, এ টাকা কর্মচারীর বেতন, পত্রিকা বিল ও চা নাস্তা খরচ হিসেবে দেখাচ্ছেন বিভাগীয় প্রধানরা। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করছেন। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কলেজের 19টি বিভাগের 4টি বর্ষের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে 400 থেকে 800 টাকা করে সেমিনার ফি আদায় করে কলেজ কর্তৃপক্ষ। বছরে এ ফি আদায়ের পরিমাণ প্রায় 50 লাখ টাকা। ওই টাকা দিয়ে শিক্ষার্থীদের জন্য বইসহ অন্যান্য সামগ্রী কেনার কথা থাকলেও তা হচ্ছে না। নামে মাত্র 2-1টি বই কিনে বাকি টাকা দিয়ে বিভাগের কর্মচারীর বেতন, মার্কার, ডাস্টার, পত্রিকার বিল ও চা নাস্তার খরচ দেখানো হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। প্রতি বছর আমাদের কাছ থেকে প্রায় 400 টাকা সেমিনার ফি নেওয়া হয়। নিয়ে এই সেমিনার ফি আমাদের বইয়ের কাজে ব্যবহার না করে বিভিন্ন কর্মচারী বেতন এবং স্যারদের চা নাস্তা, পত্রিকা বিল এর কাজে খরচ করে। শিক্ষার্থীদের অভিযোগ, নতুন সিলেবাসের কোনো বই না থাকায় পুরাতন বই দিয়ে কোনো মতে চলছে সেমিনারের কাজ। সেমিনারে যেগুলো বইগুলো রাখা হচ্ছে এই বইগুলো পুরনো মানের। নতুন সিলেবাস অনুযায়ী যেটা দরকার আমরা সেটা পাচ্ছি না। এই কারণে আমাদের পড়ার মান, শিক্ষার মান অনেকটাই কম হয়ে যাচ্ছে। তবে বিভাগীয় প্রধানরা বলছেন, শিক্ষার্থীদের অভিযোগ সঠিক নয়। বই কিনলেও অবকাঠামোগত সমস্যার কারণে কিছুটা অসুবিধাও হচ্ছে বলে জানান তারা। আমরা প্রতি বছরই বই কিনি এবং আমাদের এমএম কলেজে যতগুলো বিভাগ আছে প্রতিটা বিভাগেই সেইভাবে আমাদের সেমিনার তহবিল থেকে পর্যাপ্ত পরিমাণে বই কেনা হয়। আমাদের অবকাঠামো যদি পর্যাপ্ত থাকতো তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো সেমিনারের যে কনসেপ্ট, সেই কনসেপ্টে আমরা সেমিনারকে চালাতে পারতাম। আর কলেজটির অধ্যক্ষ জানালেন, পরিপত্র অনুযায়ী খরচ করা হয় সব অর্থ। সেমিনার পর্যাপ্ত বইয়ে সমৃদ্ধ আছে, ছেলেমেয়েরা বই পড়ছে, বই নিয়ে যাচ্ছে এবং সেমিনারের টাকা পরিপত্র বহির্ভূত অন্য কোনো খাতে এটি ব্যয় হয় না। 1941 সালে স্থাপিত এই কলেজটিতে বর্তমানে প্রায় 33,000 শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, যশোর। রাজধানীর লালবাগে ধসে পড়া পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় জনসাধারণ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। আজ সকাল থেকে ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু করা হবে বলেও জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে লালবাগের পোস্তা রোডের পুরনো এই ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। এরপর থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল ভবনটি। গতকাল সন্ধ্যায় আবারও ধসে পড়ে ভবনটির বেশিরভাগ অংশ। শনিবার সন্ধ্যায় স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস ও অন্যান্য সেবা সংস্থাগুলোর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে মালামাল অন্যত্র সরিয়ে নেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করতে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এ সময় তিনি জানান, দ্রুত ভবনটির ধ্বংসাবশেষ অপসারণ করা হবে। পরিত্যক্ত হওয়ায় 4 মাস আগেই ফাঁড়ির কার্যক্রম পার্শ্ববর্তী একটি ভবনে স্থানান্তর করা হয়। এটা অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ, কিন্তু কোনো তাৎক্ষণিক কেউ ব্যবস্থা নেয়নি। এখন যেহেতু ভেঙে পড়েছে, এখানে আমাদের আগে সিটি কর্পোরেশনের কোনো মেয়র সাহেব ছিল না, কাউন্সিলর ছিলেন না, জনসাধারণের কোনো সমস্যা না হয় এবং ইতিমধ্যে আমরা সবকিছু ব্যবস্থা করেছি। কালকে সকাল থেকে এটা ডেমোলিশ করে এটাকে আপনার ঝুঁকি মুক্ত করা হবে, যাতে হঠাৎ করে যদি স্লাইড করে ধসে যায় যাতে মানুষের জন্য কোনো সমস্যা না হয়। পাবলিক সেফটিটা আমাকে এনশিওর করতে হবে। সেজন্য আমরা মোটামুটিভাবে সিদ্ধান্ত নিচ্ছি এখন থেকেই রাস্তাটা বন্ধ থাকবে এবং জনগণের চলাচলটা কিছুটা নিয়ন্ত্রণ থাকবে জনগণের আপনার নিরাপত্তার স্বার্থে। সামনে ঈদ, আনন্দে মেতে ওঠার প্রস্তুতি চারিদিকে। কিন্তু বছরের এমন দিনটা অনেকটা অন্ধকারে, অভাব অনটনে কাটবে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মোয়ালিদের পরিবার। চলতি বছরের শুরুতে বন কর্তৃপক্ষ আগামী 5 বছর নদী থেকে মাছ ও কাঁকড়া ধরা নিষিদ্ধের পাশাপাশি গোলপাতা ও মধু সংগ্রহ সীমিত করেছে। এতে অসহায় ও কর্মহীন হয়ে পড়েছেন কয়েক লাখ বনজীবী। বাংলা প্রতিনিধি হাসান মাহমুদের সাথে নিয়ে তরিকুল ইসলামের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে উঠেছে অভাবী জনপদ জেলেপল্লী। এখানকার মানুষের জীবন জীবিকা মূলত মাছ ধরার উপর নির্ভরশীল। মৌসুম ভেদে তারা কখনো জেলে, কখনো বাওয়ালি, আবার কখনো মোয়াল। কিন্তু চলতি বছরের শুরুতে বন কর্তৃপক্ষ আগামী 5 বছর এখানকার নদী থেকে মাছ ও কাঁকড়া ধরা নিষিদ্ধ করেছে, পাশাপাশি গোলপাতা ও মধু সংগ্রহ সীমিত করেছে। ফলে গত কয়েক মাস ধরে অসহায় ও কর্মহীন হয়ে পড়েছেন এখানকার কয়েক লাখ বনজীবী। সামনে ঈদ, বনজীবী জাহাঙ্গীর জানেন না কিভাবে ঈদের সময়টা কাটবে তার পরিবারের। নিজেদের এমনি রুজির ব্যবস্থাই নেই, তাই ঈদ
কেমন করে কাটবে? সুন্দরবনের উপর কিন্তু আমাদের এই মানে ইনকাম, সেই সুন্দরবনের ইনকামটা কিন্তু আমাদের আস্তে আস্তে মানে বন্ধ হয়ে যাচ্ছে। ডাংমারি ফরেস্ট অফিস হইতে গাগড়ামারি ফরেস্ট অফিস পর্যন্ত জাল বন্ধ, এই বন্ধ হওয়াতে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি। জাহাঙ্গীরের মতো বেলাল সর্দার, ইবাদুল গাজী ও সোভান সর্দার সহ অনেকেরই সাধ্য নেই ঈদে নিজের সন্তান ও পরিবারের সদস্যদের নতুন কাপড় কিনে দেওয়ার। পরিবারও কিছু দিতে পারিনি, ছেলেরও কিছু দিতে পারিনি, যারা নাতে ভর্তি আছে তাকেও কিছু দিতে পারিনি। এইভাবে দিনটা যাচ্ছে বাদে না 5-6 মাস কোনো ইনকাম নেই আমার। বাচ্চা কাচ্চাদের যে কাপড় চোপড় দেবো ঈদের বা সংযম করবো তা কোনো আইন কেমন নিজেরা চাই চলতে পারতেছি না। তাই পরিবারের কোমলমতি শিশু কিশোরদের মুখেও নেই হাসি। আমার মা বাবা বলেছে আমাদের নতুন কাপড় চোপড় দিবে, কিন্তু মাছ না পড়লে আমাদের সেটা হবে না। মাছ যদি পরে নদীতে তাহলে আমরা জামা কাপড় কিনতে পারি আর কি, আর যদি না পরে তাহলে তো আমাদের আর এরকম আশা করা যায় না। উপার্জন নেই, তাই ঈদ আনন্দ থেকে বঞ্চিত হওয়ার শঙ্কাটা জেগে বসেছে সুন্দরবন পাড়ের প্রায় 3.5 লাখ মানুষের মধ্যে। এই অবস্থায় আয়ের বিকল্প ব্যবস্থা সৃষ্টির জন্য সরকারের কাছে মানবিক আবেদন জানিয়েছেন তারা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঈদ এলেই জীবনে একটু বৈচিত্র্য আনতে পরিবারের সদস্যদের নিয়ে ছুটির দিনগুলো কাটাতে প্রস্তুতি নেন অনেকেই। তাই পুণ্যস্থান এবং পাহাড় ঘেরা পাথর পানির খেলা কিংবা মিঠা পানির সোয়াম্প ফরেস্ট, রাতারগুলের মন ভোলানো দৃশ্যপট দেখতে ছুটে আসেন সিলেট অঞ্চলে। আর ঈদে প্রকৃতিপ্রেমী পর্যটকদের সব আয়োজনে প্রস্তুত সেখানকার হোটেল, মোটেল ও রিসোর্টের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। আকাশ ছোঁয়া সবুজ পাহাড়ের মাখামাখি, সাথে স্বচ্ছ পানির কলকাকলি কার না ভালো লাগে। তপ্ত রোদে ঝর্ণার শীতল পানিতে গা ভাসানো ভালো লাগার সব উপকরণ রয়েছে সিলেটের জাফলং ও বিছনাকান্দিতে। বর্ষায় মাধবকুণ্ড এবং পান্তুমাইয়ের ঝর্ণার গর্জন কিংবা মিঠা পানির সোয়াম্প ফরেস্ট, রাতারগুলের পানির সাথে গাছের মিতালি, আর বাড়তি হিসেবে সাতছড়ি জাতীয় উদ্যানের ঘন বনের বানর পাখির খেলা তো রয়েছেই। এইসব প্রকৃতির বৈচিত্র্য রূপ দেখার জন্য প্রতি বছরের শুরুতে এবং ঈদে পর্যটকরা ছুটে আসেন সিলেট অঞ্চলে। হরতাল অবরোধে বছরের শুরুটা ভালো না হলেও ঈদের বন্ধে ভালো ব্যবসার আশায় সব আয়োজন সম্পন্ন করেছে এখানকার হোটেল, মোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষ। পর্যবেক্ষণের মাধ্যমে নিরাপত্তা সহ যাতে পর্যটনকে আরো সুন্দর এবং দীর্ঘ করতে পারি সেদিকে আমরা পদক্ষেপ নিয়েছি। আশা করতেছি সিলেটের যত পর্যটক আসবেন তারা নির্বিঘ্নে পর্যটন করে দেশে ফিরে যেতে পারবেন। ইতোমধ্যে এখানকার পর্যটন মোটেল ঈদের পরবর্তী দিনগুলোর জন্য পর্যটকদের বুকিং চূড়ান্ত করেছে। পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণে কর্তৃপক্ষ নিয়েছে নানা ব্যবস্থা। ঈদের পরের 4 দিন আমাদের বুকিং ভালো আছে। আশা করা যায় যে যারা আসবেন সিলেট দেখার জন্য তাদের থাকা খাওয়া যাতে কোনো সমস্যা না হয়, এজন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছি। এদিকে জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, মাধবকুণ্ড সহ সবকটি পর্যটন কেন্দ্রে ঈদের ছুটিতে আসা পর্যটকদের নিরাপত্তায় পর্যটন পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট থানার পুলিশ মোতায়েন থাকবে বলে জানালেন পুলিশের সিলেট রেঞ্জের এই শীর্ষ কর্মকর্তা। ঈদ পরবর্তী সময়ে যে টুরিস্টদের নিরাপত্তার জন্য আমরা টুরিস্ট পুলিশের পাশাপাশি আমরা ডিস্ট্রিক্ট পুলিশ সহায়তা করব। সিলেট বিভাগে প্রথম শ্রেণীর 21টি হোটেল, মোটেল, রিসোর্টের পাশাপাশি 5 শতাধিক আবাসিক হোটেল রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। টাইফুন চান হোমের প্রভাবে চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি এবং বন্যা দেখা দিয়েছে। শনিবার বিকেলে চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে টাইফুনটি, তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। টাইফুনে ঝেজিয়ান প্রদেশের 23টি অঞ্চল প্লাবিত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি শহর এবং গ্রাম। বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ। বন্যায় তলিয়ে গেছে 32,000 হেক্টর কমলা বাগান। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অর্থনৈতিকভাবে অন্তত 200 কোটি ইউয়ান ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দেশটি। নতুন বেইল আউট চুক্তি নিয়ে ইউরোগ্রুপের অর্থমন্ত্রীদের সঙ্গে আলোচনা শেষ করেছেন গ্রিসের নতুন অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোতোস। আলোচনার শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন দ্রুত নতুন চুক্তি হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী তিনি। শনিবার ব্রাসেলসে নতুন বেইল আউট চুক্তি বা অর্থ সহায়তা সম্পর্কে গ্রিসের প্রস্তাবনা পেশ করাতেই বৈঠক করেন অর্থমন্ত্রীরা। এর আগে গ্রিসের অর্থমন্ত্রী তাদের হাতে কার্যকর এবং সুনির্দিষ্ট পরিকল্পনা আছে বলে দাবি করে আসলেও তা পেশের পর একে বেশ সংক্ষিপ্ত এবং বাস্তবায়ন অযোগ্য বলে মন্তব্য করেছেন ইউরোগ্রুপের বিভিন্ন দেশের অর্থমন্ত্রীরা।
এই নতুন বেইল আউট চুক্তি পাশ হলে ইউরোপীয় দাতা গোষ্ঠীর কাছ থেকে মোট ৭,৪০০ কোটি ইউরো নতুন ঋণ সহায়তা পাবে ঋণগ্রস্ত দেশটি, যার ৫,৩৫০ কোটি ইউরো দেবে ইউরোজোন এবং বাকি ১,৬০০ ইউরো দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। দাতা দেশগুলোর কাছে গ্রিসের এখন পর্যন্ত ঋণের পরিমাণ ৩০,০০০ ইউরো। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। অতিথিদের সামনে সিরিজ জয়ের হাতছানি আর স্বাগতিকদের সামনে সিরিজ বাঁচানোর লড়াই, এমনই ভিন্ন সমীকরণ নিয়ে আজ ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। মিরপুরে দুদলের ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। অনুশীলনে যেভাবে ফুটবল নিয়ে মেতে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটাররা, তাতে করে মনে হতেই পারে খুবই খোশ মেজাজে আছেন তারা, কিন্তু বিষয়টি মোটেই তা নয়। কারণ টি-20 সিরিজে বাজেভাবে হারের পর এবার শঙ্কা জেগেছে ওয়ানডে সিরিজ হারের। বিশেষ করে ব্যাটসম্যানদের ব্যর্থতাই বড় প্রশ্ন হয়ে উঠেছে। যদিও এদিন মিরপুরে প্রস্তুতির মহড়ায় সাকিব রিয়াদরা ব্যাটিং অনুশীলন করেননি। আভাস পাওয়া গেছে এই ম্যাচে একাধিক পরিবর্তন আসবে বাংলাদেশের সেরা একাদশে। জুবায়ের লিখনের জায়গায় আরাফাত সানি ও সাব্বিরের জায়গায় সেরা একাদশে দেখা যেতে পারে রুবেল হোসেনকে। তবে একাদশে যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। সাউথ আফ্রিকাকে বিট করার মতো আমাদের অ্যাবিলিটি আছে, আর এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমরা যদি ব্যাটসম্যানরা ক্লিক করি তাহলে ওদেরকে হারানো সম্ভব। হোমওয়ার্ক তো অবশ্যই আমরাও করি এবং আমাদের মিটিং এ সব ধরনের বলারদেরকে আমরা দেখি যে কে কিভাবে বোলিং করে, কে কি লেন্থে বোলিং করে। লাস্ট যে ওয়ানডেটা আমরা খেললাম সেটা হচ্ছে আমাদের একটা খারাপ দিন গেছে, সো আমরা এখান থেকেই কামব্যাক করতে হবে আমাদের নিজেরই। আর কোনো কিছু চেঞ্জ হয়নি, আমি মনে করি যে সবকিছু ঠিক আছে টিমের মধ্যে এবং সব প্লেয়ারের কনফিডেন্স আছে, জাস্ট একটা দিন খারাপ হয়েছে আমাদের। অন্যদিকে মিরপুরের উইকেটে স্পিনারদের পর পেসারদের দাপটে দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগ এখন ক্ষুরধার। তারপরেও নাকি পরিবর্তন আসতে পারে অতিথিদের একাদশে, কারণ দুর্দান্ত ফর্মের ধারায় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে পাখির চোখ প্রোটিয়াদের। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলছে। বিশ্বকাপের পর তারা ধারাবাহিকভাবে ভালো খেলে ভারত পাকিস্তানকে হারিয়েছে। হয়তো সিরিজের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াবে তারা। তারপরও দ্বিতীয় ম্যাচটি জিতেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা, সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জের হবে। আর প্রথম ম্যাচে অসাধারণ পারফরমেন্স করা রাবাদা আমাদের দলে আগামীর তারকা। এ পর্যন্ত দুদলের 15 বারের সাক্ষাতে 2007-এর বিশ্বকাপে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং এবং বোলিং বেশ ভাবিয়ে তুলেছে বাংলাদেশকে। আর বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স অনেকটাই ম্লান হয়ে রয়েছে পুরো সিরিজ জুড়ে। বাংলাদেশ কি পারবে তাদের হারানো ছন্দ ফিরে পেতে? ভারত পাকিস্তান সিরিজ থেকে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের টাইগাররা হয়তো সেটিই চাইবে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদে কেনাকাটার ভিড়ে জাল টাকার বিস্তার ঠেকাতে শপিং মলগুলোতে বসানো হলো শনাক্তকরণ যন্ত্র, থাকছে তাৎক্ষণিক শাস্তিও, খুশি ব্যবসায়ীরা। টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথা থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। অনলাইনেও কালোবাজারের অভিযোগ, আজও টিকিট কিনতে দীর্ঘ সারি। নগদ টাকা বহনের ঝামেলা না থাকায় কেনাকাটায় জনপ্রিয় হচ্ছে মোবাইল ব্যাংকিং। সব ধরনের বিক্রয় কেন্দ্রকে সেবার আওতায় আনার দাবি ক্রেতাদের। মেয়র হানি ফ্লাইওভার চালু হলেও যানজট মুক্ত হয়নি রাজধানীর যাত্রাবাড়ি, সায়দাবাদ সহ বিশাল এলাকা। অবৈধ পার্কিং আর চাঁদাবাজির অভিযোগ সাধারণ মানুষের। এবং প্রথম ওয়ানডের ভুল শুধরে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে মরিয়া টাইগাররা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।